আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শামের প্রধান আহমেদ আল শারার গ্রেফতারের জন্য ঘোষিত $1 কোটি পুরস্কার প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দামেস্কে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনার পর এই ঘোষণা দেন এক মার্কিন কর্মকর্তা। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় এক সিরীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার নতুন সরকারের সমর্থনে দামেস্কের রাজপথে জড়ো হন হাজার হাজার মানুষ। পরিস্থিতি বিবেচনায় গোলান মালভূমিতে শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ। শুক্রবার সিরিয়ার নতুন সরকারের সমর্থনে রাজধানী দামেস্কের উমাইয়াত স্কয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। জাতীয় পতাকা হাতে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর নতুন এক সিরিয়া গঠনের স্বপ্ন দেখছেন তারা। গৃহযুদ্ধের কারণে জীবন বাঁচাতে শরণার্থী হয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিলেও দীর্ঘ 12 বছর পর জন্মভূমিতে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেন সিরীয়রা। আমি 12 বছর সিরিয়ার বাইরে ছিলাম। সৃষ্টিকর্তার দয়ায় আমি নির্ভয়ে দেশে ফিরতে পেরেছি। অবশেষে সন্ত্রাসী ও দুর্নীতিগ্রস্ত আসাদ প্রশাসনের অবসান হয়েছে। এই অত্যাচারী সরকার আমাদের ধ্বংস করে দিয়েছে, আমাদেরকে এই দেশকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আজ তার পতন হয়েছে, আর আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। বাশার আল আসাদের পতনে শুধু সরকার ব্যবস্থাতেই নয়, গোটা সিরিয়ার দৃশ্যপটে লক্ষণীয় পরিবর্তন দেখা যাচ্ছে। পট পরিবর্তনের এই সময়ে সিরিয়ার কূটনৈতিক পরিস্থিতিতে আবির্ভাব হয়েছে যুক্তরাষ্ট্রের। দামেস্কে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর বৈঠকের পর তাহরির আল শামের কমান্ডার আহমেদ আল শারার গ্রেফতারের জন্য ঘোষিত $1 কোটি পুরস্কার প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নতুন প্রশাসনের আমলে সিরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিবাচক হবে বলেই ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস নিয়ে বাণিজ্য ঘাটতি পূরণ না করলে ইউরোপীয় ইউনিয়নের উপর চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয়ের পর থেকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে কানাডা, মেক্সিকো, ভারত ও চীনের ওপর বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ওপর জ্বালানি খাতে চড়া শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস না নিলে এই ঘোষণা বাস্তবায়ন করবেন। ট্রাম্পের এই দাবি যুক্তরাষ্ট্র ও ইউর মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ। বর্তমানে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসের সবচেয়ে বড় আমদানিকারক ইউরোপ। মার্কিনীদের মোট তেল রপ্তানির 50% বেশি যায় ইউরোপে, যা প্রতিদিন 2 মিলিয়ন ব্যারেলেরও বেশি। 2022 সালে ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর জন্য যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়ায় ইউরোপের দেশগুলো। পরের বছর যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানির 66% যায় ইউরোপে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে ইইউর এলএনজি আমদানির 47% এবং তেল আমদানির 17% সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ইউরোপীয় কমিশন ট্রাম্পের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে। একই সঙ্গে নিজেদের জ্বালানি শক্তির উৎস বৈচিত্র্যময় করা এবং রাশিয়ার তেল গ্যাস আমদানি ধীরে ধীরে বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। তবে বেশিরভাগ ইউরোপীয় জ্বালানি শক্তি প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন হওয়ায় এক্ষেত্রে সীমিত হস্তক্ষেপ থাকে সরকারের। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন কেন্দ্রীয় সংস্থাগুলোকে শাটডাউনের হাত থেকে বাঁচাতে নতুন একটি বিল পাস করেছে দেশটির প্রতিনিধি পরিষদ। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে বিলটির পক্ষে ভোট পড়ে 366টি আর বিপক্ষে 34টি। সিনেটের পাস হওয়ার পর বিলটিতে সই করবেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী মাসে হোয়াইট হাউসের ক্ষমতা হাতে নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দ্বিতীয় দফার শাসনামল শুরুর আগেই কপালে ভাঁজ পড়তে শুরু করেছে ট্রাম্প প্রশাসনের। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে ট্রাম্প সমর্থিত একটি বিল উত্থাপন করা হয়। তবে ঋণ সীমা নিয়ে মতামতের ভিন্নতায় পাশ হয়নি অনিয়মিত এই বিলটি, যা কেন্দ্রীয় সরকারের বেশ কিছু সংস্থাকে শাটডাউনের দিকে ঠেলে দেয়। এই দুর্যোগ
কাটিয়ে উঠতে প্রতিনিধি পরিষদে আরও একটি বিল উত্থাপন করেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন, যা এর মধ্যে প্রতিনিধি পরিষদে 366 ভোট পেয়ে পাশ হয়েছে। এবার তা উত্থাপন করা হবে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে। সিনেটরদের ভোটাভুটিতে উতরে গেলে এতে স্বাক্ষর করবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন এই বিলটি পার্লামেন্টে পাশ হলে আগামী বছরের মার্চ পর্যন্ত কেন্দ্রীয় সংস্থাগুলো পর্যাপ্ত তহবিল পাবে। বেতন ভাতা নিশ্চিত হবে কর্মীদের। এতে দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৃষি খাতের জন্যও তহবিল রাখা হয়েছে। তবে যে ঋণ সীমা নিয়ে তর্কের জেরে প্রথম বিলটি বাতিল হয় তার কোনো উল্লেখ প্রস্তাবিত নতুন বিলে নেই। হাউস স্পিকার জনসনের দাবি, নতুন প্রশাসন সম্পূর্ণ ক্ষমতা হাতে নেওয়ার আগে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই বিলটি গুরুত্বপূর্ণ। তবে রিপাবলিকানরা পার্লামেন্টের সম্পূর্ণ দায়িত্ব হাতে নিলে পরিস্থিতি অন্যরকম হবে বলে মনে করেন মার্কিন কংগ্রেসের এই শীর্ষ রিপাবলিকান। তখনই ঋণ সীমা সম্পর্কিত নীতিতেও পরিবর্তন আসবে বলে দাবি তার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে বিক্ষোভে উত্তাল রাজধানী সিওল। স্থানীয় সময় শনিবার রাজপথে জড়ো হন কয়েক হাজার ইয়োল সমর্থক। ইয়োলকে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান তারা। এ সময় সামরিক আইন জারিকে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত হিসেবেও দাবি করেন বিক্ষোভকারীরা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে অভিশংসনের প্রতিবাদে উত্তাল রাজধানী সিওল। স্থানীয় সময়ে শনিবার অভিশংসিত প্রেসিডেন্টের পক্ষে রাজপথে নামেন বেশ কয়েক হাজার মানুষ। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করেন তারা। দাবি জানান ইয়ন সুকের প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ফিরিয়ে দেওয়ার। বিক্ষোভে অংশগ্রহণকারীদের কেউ কেউ সামরিক আইন জারির পদক্ষেপের পক্ষেও বক্তব্য দেন। দেশের শৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্যই ইয়ন সুক এমন সিদ্ধান্ত নেন বলে মনে করেন বিক্ষোভকারীরা। আমরা প্রেসিডেন্ট ইয়নকে তার দায়িত্বে ফিরিয়ে দেওয়ার জন্য এখানে জড়ো হয়েছি। তিনি দেশের শৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্য যা করেছেন তা ন্যায়সঙ্গত। ৩ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে রাষ্ট্রবিরোধী শক্তিকে সমূলে উৎপাটনের কথা বলে হঠাৎ করেই সামরিক আইন জারির ঘোষণা দেন ইয়ন। পার্লামেন্টে প্রথম দফার ভোটাভুটিতে উতরে গেলেও দ্বিতীয় দফার ভোটে অভিশংসিত হন ইয়ন সুক ইয়োল। তাকে পুনর্বহাল কিংবা অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত এখন নির্ভর করছে সাংবিধানিক আদালতের ওপর। এই অভিশংসনকে কেন্দ্র করে সৃষ্ট সংকট কোরিয়ার রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এটি একটি বড় পরীক্ষা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। পর্তুগালের বাংলাদেশে অধ্যুষিত এলাকায় নজিরবিহীন তল্লাশি চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। অস্ত্র ও মাদক আছে এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার এই অভিযান চালানো হয় বলে জানায় পুলিশ। এদিকে তল্লাশির নামে নিরীহ অভিবাসীদের হয়রানির তীব্র নিন্দা জানিয়েছে পর্তুগালের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার দিনভর বাংলাদেশে অধ্যুষিত সড়ক পরিদর্শন করে পর্তুগালের সোশ্যালিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সন্ধ্যায় লেফট ব্লকের প্রধান ও সংসদ সদস্য মারিয়ানা মর্তাগুয়াও পরিদর্শন করেন এলাকাটি। কথা বলেন প্রবাসী বাংলাদেশি ও ব্যবসায়ীদের সঙ্গে। পর্তুগালে হঠাৎ অনেক সাধারণ ও নিরপরাধ অভিবাসীদের এমন তল্লাশির মুখোমুখি করাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন সচেতন প্রবাসীরা। ভোট নেওয়ার জন্যই এই সরকার এই কর্মকাণ্ড চালিয়েছে। পর্তুগাল আসলে এমন একটা দেশ যেখানে অভিবাসীদেরকে তারা ওয়েলকামিং করে। এখন অভিবাসীদের প্রয়োজন, অভিবাসী ছাড়া পর্তুগাল চলতে পারবে না। তো আসলে এটা শুধুমাত্র একটা রাজনৈতিক খেলা। অভিবাসীদের উপর চালানো পুলিশি তল্লাশি নিয়ম বহির্ভূতভাবে হয়েছে উল্লেখ করে এটিকে অগ্রহণযোগ্য বলছেন পর্তুগালের রাজনীতিবিদরা। মধ্য ডানপন্থী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্স ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন বিরোধী নানা পদক্ষেপ নিয়েছে। জটিলতা বেড়েছে নতুন রেসিডেন্ট পারমিট প্রাপ্তি সহ নবায়নেও। অভিবাসী অধ্যুষিত এলাকায় আকস্মিক এমন পুলিশি তল্লাশিকে নজিরবিহীন বলছেন পর্তুগালের সাধারণ নাগরিক সহ সচেতন প্রবাসীরা। এমন পরিস্থিতিতে প্রবাসীদের আতঙ্কিত না হয়ে পর্তুগালের আইন মেনে নিজেদের অধিকার আদায়ে আরো সচেতন হওয়ার আহ্বান তাদের। সেই সাথে পর্তুগালের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন অভিযান পরিচালনার ক্ষেত্রে আরো মানবিক হওয়ার আহ্বান পর্তুগালের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ঘূর্ণিঝড়ের আঘাতে বিধ্বস্ত ফ্রান্সের ম্যাওট দ্বীপ পরিদর্শনে গিয়ে দেশটির প্রেসিডেন্টের বিতর্কিত মন্তব্যের জেরে তোলপাড় শুরু হয়েছে অঞ্চলটিতে। ফ্রান্স ছাড়া ম্যাওট দ্বীপের বাসিন্দাদের অবস্থা 10,000 গুণ খারাপ হতো বলে মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
বাসিন্দাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে দ্বীপটির বাসিন্দারা ম্যাখোর পদত্যাগ দাবি করেন। ফ্রান্স ছাড়া ম্যাওট দ্বীপের অবস্থা আরও 10,000 গুণ বেশি খারাপ হতো। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর এমন মন্তব্য ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে দ্বীপটির বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সময় বৃহস্পতিবার ঘূর্ণিঝড় চিডোর আঘাতে লন্ডভন্ড অঞ্চলটি পরিদর্শনে যান প্রেসিডেন্ট ম্যাখো। বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের এক পর্যায়ে একথা বলে বসেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে যান স্থানীয়রা। এ সময় বাসিন্দাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতেও দেখা যায় তাকে। পানি পানি বলে চিৎকার করেন দ্বীপটির জনগণ। এমনকি প্রেসিডেন্ট ম্যাখোর পদত্যাগ দাবি করেন তারা। আমি ও আমার মা আজ সকালে এটা শুনেছি। আমরা খুবই হতবাক হয়েছি। তিনি পুরোপুরি ধরাছোঁয়ার বাইরের মানুষ। এখানে তিনি সার্কাস ও সিনেমা করতে এসেছিলেন। আসলেন, দেখলেন, কিন্তু কিছুই করলেন না। বিদ্যুৎ, পানি ও খাবার না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত দ্বীপটির পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্টের এমন অসংবেদনশীল মন্তব্যের চরম নিন্দা করছেন ম্যাওটের বাসিন্দারা। তার এই মন্তব্যের জন্য শুক্রবার বিরোধী দলীয় আইন প্রণেতাদের সমালোচনার শিকারও হতে হয়েছে তাকে। তবে এসব অভিযোগের অন্য ব্যাখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাখো। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি জানান, ভিড়ের মধ্যে বিরোধীরা ফ্রান্সকে অপমান করছিল। সেখানে রাজনৈতিক সন্ত্রাসীরা ছিল বলে উল্লেখ করেন তিনি। জানান তিনি কেবল ফ্রান্স ম্যাওটকে অবহেলা করছে বাসিন্দাদের এমন দাবির জবাব দিচ্ছিলেন। কাকুলি আখতার, সময় সংবাদ। ব্রাজিলের আমাজন অঞ্চলের খরা কবলিত এলাকায় বড়দিনের খুশি ছড়িয়ে দিতে পৌঁছেছেন সান্তা ক্লজ। আমিগোস দো নোয়েল প্রজেক্টের অংশ হিসেবে দুর্যোগ কবলিত এলাকার বাসিন্দাদের কাছে প্রায় 70টি উপহার পৌঁছে দেয় স্বেচ্ছাসেবীরা। কোনো ঝকঝকে আইসলেট কিংবা তুষার শুভ্র রেইনডিয়ার নয়, বরং রীতিমতো নৌকায় চেপে আমাজন নদী পার হচ্ছেন সান্তা ক্লজ। কখনো হেঁটে, আবার কখনো ছোট গাড়িতে করে পাড়ি দিচ্ছেন চড়াই উতরাই রাস্তা, কাঁধে তার মস্ত বড় ঝুলি। এমন দৃশ্যে দেখা মেলে ব্রাজিলের আমাজন অঞ্চলে। বিশ্বজুড়ে যখন বড়দিনকে বরণ করে নিতে নানা আয়োজন চলছে, ব্রাজিলের আমাজন অঞ্চলের আবেলহা গোষ্ঠীর বাসিন্দারা তখন প্রকৃতির সঙ্গে টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। খরা কবলিত এই এলাকায় জাঁকজমকপূর্ণ সাজসজ্জা তো দূরে থাক, ঠিকমতো 3 বেলা খাবার জোটানোই দায় হয়ে পড়েছে। এ অবস্থায় দুর্গম এই অঞ্চলের শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে হাজির হয়েছেন স্বয়ং সান্তা ক্লজ। আমিগোস দো নোয়েল প্রজেক্টের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। এই এলাকায় বসবাসরত শিশুদের জন্য প্রায় 70টি উপহার নিয়ে যায় স্বেচ্ছাসেবীরা। হঠাৎ পাওয়া এই চমকে যার পরনে খুশি আমাজনবাসী। আমি ভাবছিলাম এই খরার দিনে এখানকার যে অবস্থা, তাতে আমাদের কথা কে মনে রাখবে, কিন্তু সান্তা ক্লজ আমাদের ভুলেনি। তিনি ঠিকই আমাদের সঙ্গে আছেন। আমরা খুবই আনন্দিত। সবার মুখে হাসি ফোটাতে পেরে খুশি সান্তা ক্লজও। ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি দেখলে মন ভালো হয়ে যায়। এদের অনেকের বাবা মায়েরই উপহার কিনে দেওয়ার সামর্থ্য নেই, তাই আমরা এই অঞ্চলের মানুষের মধ্যে বড়দিনের আনন্দ ছড়িয়ে দিতে এবং তাদের মুখে হাসি ফোটাতে এসেছি। 1988 সালে প্রতিষ্ঠিত আমিগোস দো নোয়েল প্রজেক্টের লক্ষ্য প্রতি বছর মানাউস এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে অন্তত 7,000 শিশুর মাঝে আনন্দ ছড়িয়ে দেয়া। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন সবাই।